আজ শনিবার। হ্যারিসন রোডের আমাদের বাড়িটায় এক অদ্ভুত রকমের নিস্তব্ধতা বিরাজ করছে। শুধু বাড়িতে নয়, পুরো শহরের মানুষই এখন যেন শীতের আমেজে শান্ত হয়ে গেছে। এই মাঘ মাসে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে কলকাতা শহরে। বাইরে উত্তরে হাওয়া বইছে, জানলার কাঁচের ওপারে কুয়াশাচ্ছন্ন কলকাতা যেন চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ার তোড়জোড় করছে। রাস্তার গ্যাসবাতিগুলো কুয়াশার চাদরে ঢাকা পড়ে হলদেটে ঝাপসা গোলকের মতো দেখাচ্ছে। মাঝে মাঝে ট্রামের ঘড়ঘড়ানি শোনা যাচ্ছে বটে, কিন্তু সে আওয়াজও যেন আজ অনেক দূর থেকে ভেসে আসা ক্লান্ত কোনো আর্তনাদের মতো মনে হচ্ছে। আমাদের ঘরের ভেতরটা অবশ্য সম্পূর্ণ আলাদা। বইয়ের তাকে সাজানো পুরনো বাইন্ডিং করা বইয়ের গন্ধ আর তামাকের ধোঁয়া মিলেমিশে এক অদ্ভুত গাম্ভীর্য তৈরি করেছে। জানলার পাল্লাটা একটু ঢিলে থাকায় উত্তরে বাতাসের ঝাপটায় মাঝে মাঝে খটখট করে শব্দ হচ্ছে, যেন কেউ বাইরে থেকে করাঘাত করে আমাদের অস্তিত্ব জানান দিচ্ছে। ঘরের ভেতরে পরিবেশটা কিন্তু বেশ উষ্ণ। কোণের ছোট স্টোভের ওপর চায়ের কেটলিটা মৃদু আওয়াজে ফুটছে। ব্যোমকেশ তার চিরকালীন আরাম কেদারায় বসে আছে, গায়ে একটা তসর রঙের ভারী শাল, হাতে তার সিগারেট, এবং সেটা কুণ্ডলি পাকিয়ে ছাদের দিকে উঠে যাচ্ছে। আমি উল্টো দিকে সোফায় বসে পায়ের উপর কম্বল টেনে নিয়েছি। সামনের টেবিলে রাখা কিছু পুরনো নথিপত্র আর একটা ঘষা খাওয়া পিতলের বোতাম। এই বোতামটাই গত সপ্তাহের সেই চাঞ্চল্যকর কেসটার মূল চাবিকাঠি। শীতটা এবার বেশ জাঁকিয়ে পড়েছে না? হ্যাঁ, এই মাঘের সন্ধ্যায় মানুষের বুদ্ধিও যেন কুয়াশার মতো একটু ঝাপসা হয়ে আসে। মনে হয় যেন চিন্তা ভাবনাগুলো সব জমে বরফ হয়ে গেছে। এই যে তুমি উল্টো দিকে বসে আছো অজিত, তোমার চোখের দৃষ্টির শূন্যতা দেখেই বুঝতে পারছি তুমি এখন নিজেকে মাঘের কুয়াশার হাতে সঁপে দিয়েছ। কিন্তু সত্য কুয়াশা মানে না, সে বরফের তলা থেকে উঁকি দেয়। তা ঠিক, তবে তোমার বুদ্ধি তো কুয়াশায় আরো বেশি ধারালো হয়ে ওঠে। এই যে সামনে রাখা পিতলের বোতামটা, 7 দিন আগে এটা যখন সেই মৃতদেহের হাতের মুঠোয় পাওয়া গিয়েছিল, আমি তো ভেবেছিলাম ওটা কোনো সাধারণ জিনিস। আমার তো মনে হয়েছিল ওটা কোনো শৌখিন শার্টের ছিটকে আসা অংশ মাত্র। ওই সামান্য এক টুকরো ধাতু যে এক অতলান্ত রহস্যের দুয়ার খুলে দেবে তা কে জানতো। অথচ তুমি ওটা দেখেই হন্তদন্ত হয়ে ছুটলে সেই পুরনো রেলওয়ে কোয়ার্টারের দিকে। বস্তু নিজে কথা বলে না, কিন্তু সে কার সঙ্গে ছিল আর কোথায় ছিল সেই ইতিহাসটা তার গায়ে লেগে থাকে। যেভাবে মানুষের হাতের রেখায় তার ভাগ্য লেখা থাকে, ঠিক সেভাবেই তুচ্ছাতি তুচ্ছ জড়বস্তুর গায়ে লেগে থাকে সময়ের অমোঘ স্বাক্ষর। শুধু দেখার চোখ থাকতে হয়। ওই বোতামটা সাধারণ ছিল না, ওটা ছিল 1920 সালের ব্রিটিশ রেলওয়ের গার্ডদের ইউনিফর্মের বোতাম। এখনকার সময় ওটা দুষ্প্রাপ্য। ওই কোয়ার্টারে এমন একজন মানুষই থাকতে পারেন যার অতীত ওই রেলওয়ের সঙ্গেই জড়িয়ে। তা তো বুঝলাম, কিন্তু সেই বৃদ্ধ অবিনাশবাবুকে যখন তুমি জেরা করছিলে, তখন আমার মনে হচ্ছিল তুমি ভুল পথে যাচ্ছ। লোকটা তো কানে শোনে না, চোখেও ঝাপসা দেখে। সে কিভাবে মাঝরাতে ওই নির্জন প্ল্যাটফর্মে গিয়ে খুন করবে? তার থরথর করে কাঁপা হাত আর ঝাপসা চোখের মণি দেখে আমার মায়া হচ্ছিল। মনে হচ্ছিল এক অসহায় বৃদ্ধকে তুমি অহেতুক প্রশ্নের জালে জড়িয়ে বিড়ম্বিত করছো। এখানেই তোমার ভুল। যে কানে শোনে না, তার দেখার চোখ অনেক বেশি সজাগ হয়। প্রকৃতি যখন একজনের থেকে এক শক্তি কেড়ে নেয়, অন্য এক ইন্দ্রিয়কে সে অদ্ভুত তীক্ষ্ণতা দান করে। অবিনাশবাবু যখন আমাদের সঙ্গে কথা বলছিলেন, তার চোখ দুটো কিন্তু আমার হাবভাব লক্ষ্য করছিল। তিনি যেন কান দিয়ে নয়, চোখ দিয়ে কথা শুনছিলেন। অবিনাশবাবু কানে শুনতেন না ঠিকই, কিন্তু তার পাজিতে একটা অদ্ভুত হিসেব ছিল। তিনি জানতেন প্রতিদিন রাত 2:10 মালগাড়িটা যখন ওই লেভেল ক্রসিং পেরোয়, তখন মাটির কম্পন আর শব্দের তীব্রতায় ঘড়ির টিকটিকও ঢাকা পড়ে যায়। সেই কয়েক মিনিটের শব্দহীনতাকে তিনি ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। শব্দের প্রলয়ের মাঝেই তিনি সবচেয়ে বড় নীরবতা তৈরি করেছিলেন। ওই প্রচণ্ড গর্জনের আড়ালে চাপা পড়ে গিয়েছিল আর্তনাদ আর
প্রাণের শেষ স্পন্দন। কিন্তু খুনের উদ্দেশ্য? 70 বছরের এক বৃদ্ধ কেন তার ভাগ্নেকে মারতে যাবেন? লোভ। সব রহস্যের গোড়ায় ওই একটা শব্দ, লোভ। ভাগ্নেটি জানতো তার মামার কাছে সেই আমলের কিছু মোহর লুকানো আছে। অবিনাশবাবু মোহরগুলো আগলে রাখছিলেন তার মৃত স্ত্রীর স্মৃতির জন্য, আর ভাগ্নেটি তা সরাতে চেয়েছিল দেনা মেটাতে। বৃদ্ধ মানুষটি যখন দেখলেন তার ভালোবাসার শেষ চিহ্নটুকু হরণ করা হচ্ছে, তখন তার ভেতরের শান্ত মানুষটা হঠাৎ বাঘ হয়ে উঠল। রক্তের সম্পর্ক যখন স্বর্ণমুদ্রার সামনে ফিকে হয়ে যায়, তখন সেখানে কোনো ক্ষমা থাকে না। সেই রাতে রেললাইনের ধারে কোনো বৃদ্ধ আর যুবকের লড়াই হয়নি। লড়াই হয়েছিল একটা আদর্শ আর একটা অধঃপতনের। ভাবলেও কেমন লাগে, হ্যাঁ? সেই শান্ত চেহারার মানুষটা কিভাবে অন্ধকারে ওত পেতে ছিলেন। ওই যে লাল রঙের সুতোটা তুমি ঘাসের উপর পেয়েছিলে, ওটাই তো ওনাকে অপরাধী প্রমাণ করলো, তাই না? হ্যাঁ, ওটা ছিল ওনার সেই পুরনো মাফলারের সুতো। মাফলারটা উনি ফেলেই এসেছিলেন উত্তেজনায়। মানুষ যখন ঠান্ডা মাথায় পরিকল্পনা করে তখন সে নিখুঁত হয়, কিন্তু যখন সে আবেগ বা রাগের বশবর্তী হয়ে কাজ করে, তখন সে কোথাও না কোথাও নিজের স্বাক্ষর রেখে আসে। সত্যান্বেষীর কাজ হলো সেই স্বাক্ষরটা খুঁজে বের করা। অপরাধী যত বড়ই চালাক হোক না কেন, প্রকৃতির কাছে সে ধরা দিতে বাধ্য। ঘাসের ডগায় আটকে থাকা সেই এক টুকরো পশমের সুতোই হবে মহাকালের বিচারক। মাঝে মাঝে ভাবি, তুমি যদি গোয়েন্দা না হয়ে আইনজীবী হতে, তবে হয়তো অপরাধীরাও তোমার ভক্ত হয়ে যেত। তোমার যুক্তির ফাঁদে তো বাঘা বাঘা লোকও জল খায় ব্যোমকেশ। আইনজীবী না, হ্যাঁ, সত্যকে আইনের মারপ্যাচে আটকে রাখার ক্ষমতা আমার নেই। আমি সত্যকে খুঁজি কারণ সত্য নিজেই প্রকাশিত হতে চায়। আমি শুধু একটু আলোর পথ দেখাই। আইন অন্ধ হতে পারে, কিন্তু সত্যের চোখ সব সময় খোলা থাকে। পুঁটিরাম দরজা ঠেলে ভেতরে ঢুকল, হাতে এক প্লেট গরম বেগুনি। শীতের সন্ধ্যায় এর চেয়ে ভালো আপ্যায়ন আর কিছু হয় না। বেগুনিগুলো কামড়াতেই এক অপূর্ব মুচমুচে শব্দ হলো। মাঘের ঠান্ডায় ওই গরম খাবারের ভাব যেন ঘরের গম্ভীর্যকে মুহূর্তের জন্য একটু হালকা করে দিল। পুঁটিরামের সাদা ধুতি আর ফতুয়ার উপর একটা ময়লা চাদর জড়ানো, কিন্তু তার মুখে একটা তৃপ্তির হাসি। পুঁটিরামের হাত যশ আছে। আচ্ছা ভাইয়া, তুমি যে গল্পটা লিখছো, সেখানে কি এই বোতামের রহস্যটা দেবে? অবশ্যই দেব। পাঠকরা জানুক যে একটা ছোট পিতলের বোতাম কিভাবে একজন মানুষের দীর্ঘদিনের মুখোশ টেনে খুলে দিতে পারে। সেই দিন রাতে আর তেমন কিছু ঘটেনি, তবে পরের দিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই যে একটি নতুন কেস এসে হাজির হবে আমাদের জন্য, তা কে জানত। বাইরে তখন কুয়াশা আরো ঘন হয়েছে। আমরা কেউ জানতাম না ওই সাদা ধোঁয়ার পর্দার আড়ালে এক নতুন রক্তমাখা রহস্য আমাদের জন্য অপেক্ষা করছে। ব্যোমকেশ সকালে কোথায় যেন একটু বেরিয়ে গিয়েছিল। আমি সকালের চা খেয়ে খবরের কাগজের পাতা উল্টাচ্ছি, এমন সময় পুঁটিরাম এসে খবর দিল ওর সাথে একজন দেখা করতে এসেছে। তাই আমি পুঁটিরামকে বললাম বলে দিতে যে সে এখন নেই, ভদ্রলোককে পরে আসতে বলতে। পুঁটিরাম ফিরে গিয়ে মিনিট দুয়েক পরেই আবার ফিরে এলো। তার মুখ চোখ দেখে মনেই হচ্ছিল যে আগন্তুক তাকে বেশ জ্বালাতন করেছেন। তা পুঁটিরামকে সে বিষয়ে জিজ্ঞেস করতে পুঁটিরাম জানালো ভদ্রলোক নাকি বললেন ব্যোমকেশের সাথে তার খুবই প্রয়োজন, আরও নাকি তাকে আজ সকালবেলা আসতে বলেছে। টেলিফোনে ওর সাথে কাল নাকি ভদ্রলোকের কথা হয়েছে। এই কথাটা শুনে আমার হঠাৎ করে মনে পড়ল ও নিজেই আমায় কাল রাতে বলেছিল একজন টেলিফোন করে একটা ব্যাপারে কথা বলতে চেয়েছেন, তিনি আজ সকালে আসবেন। তাই আমি ভদ্রলোককে ঘরে পাঠিয়ে দিতে বললাম। পুঁটিরাম ও ভদ্রলোককে পাঠিয়ে দিতেই আমি পুঁটিরামকে 2 কাপ চায়ের ফরমায়েশ করে দিয়ে ভদ্রলোকের মুখোমুখি বসলাম। ভদ্রলোকের পরনে ছিল একটা ধুতি আর খদ্দরের লম্বা পাঞ্জাবি, তার উপর একটা কালো ভারী কাশ্মীরি শাল জড়ানো, পায়ে কালো রঙের চকচকে পামশু। দেখে মনে হয় বেশ অবস্থাপন্ন ঘরানার মানুষ।
কিন্তু তার কপালে চিন্তার বলিরেখাগুলো এমনভাবে ফুটে আছে যেন কোনো এক গভীর আতঙ্ক তার মজ্জার ভেতরে থাবা বসিয়েছে। তার গায়ের রং ফর্সা হলেও এখন তা ফ্যাকাশে হয়ে গেছে। তিনি ঘরে ঢুকেই একবার চারপাশটা তীক্ষ্ণ নজরে দেখে নিলেন, যেন নিশ্চিত হতে চাইছেন সেখানে অন্য কেউ আড়ি পেতে আছে কিনা। ভদ্রলোক চেয়ারে বসেই কিন্তু আমায় নমস্কার করেছেন, আমিও তার প্রতি নমস্কার করেছি। তারপর দুজনেই চুপচাপ করে বসে রয়েছি। এমন সময় ভদ্রলোক নিজে থেকেই বললেন, ওনার কি আসতে খুব দেরি হবে? আসলে আমার অন্য একটা কাজও রয়েছে। তেমন হলে আমি সেটা সেরেই আসি না হয়। বুঝতেই পারছেন, আমি কাজের মানুষ। অহেতুক সময় নষ্ট। এই শহরে সময়ের বড্ড দাম ব্যোমকেশবাবু। ও ক্ষমা করবেন, আপনি তো ওনার বন্ধু। আসলে আসলে আমার স্নায়ুগুলো ঠিক সায় দিচ্ছে না। এই 7 দিন ধরে একটা বিভীষিকা আমার ঘরের ভেতর চড়ে বেড়াচ্ছে। আমি আর আমি আর তিলে তিলে এই মানসিক চাপ নিতে পারছি না। ভদ্রলোক তার কথাটা শেষ করলেন না। আমি বুঝতে পারলাম ভদ্রলোক কি বলতে চাইছেন। তাই আমি বললাম, দেখুন, আমার বন্ধুটি কখন ফিরবে সে ব্যাপারে তো আমি নিশ্চিত কিছু বলতে পারছি না। তবে যদি দেরি হতো তাহলে সে নিশ্চয়ই কিছু একটা জানিয়ে যেত। আর আপনাকে যখন আসতে বলেছে তখন ব্যাপারটা তার মাথাতে আছে বলেই মনে হয়। আপনি একটু অপেক্ষা করে যান, তারপর না হয়। আচ্ছা, এই নিন, চায়ের কাপটা ধরুন। গরম চা খেলে মনটা একটু শান্ত হবে। ও যে কাজে গিয়েছে তা শেষ করে হয়তো সে এখন ফিরে আসছে। ভদ্রলোককে কিন্তু খুব বেশি অপেক্ষা করতে হলো না। চায়ের কাপ শেষ করে মাত্র মিনিট পাঁচেক তিনি বসেছেন, ঠিক তখনই আমার সত্যান্বেষী বন্ধুটি এসে ঘরে ঢুকল। তার চুলগুলো এলোমেলো, চোখে একটা বিচিত্র চমক। সে ঘরে ঢুকেই বুঝতে পারলো আগন্তুক কে। তারপর ভদ্রলোককে দেখে বলল, অনেকক্ষণ অপেক্ষা করতে হলো তাই না ভবানী শঙ্করবাবু? আমি এক্ষুনি আসছি, আপনি একটু বসুন। এতক্ষণ বসেছিলেন যখন, আর মিনিট পাঁচেক মতো না হয় বসুন। ব্যোমকেশ বোধহয় হাত মুখ ধুয়ে তারপর মুখ মুছতে মুছতে ঘরে ঢুকল। তারপর হাতের গামছাটা বাইরে গিয়ে রেখে এসে ভদ্রলোকের সামনে চেয়ারটাই বসল। সে নিজের সিগারেট কেস থেকে একটা কাঁচি মার্কা সিগারেট বের করে লাইটার দিয়ে ধরালো। ধোঁয়াটা একবার সশব্দে ছেড়ে দিয়ে ভবানী শঙ্কর বাবুর চোখের গভীরতা মাপার চেষ্টা করল। ভদ্রলোকের দিকে তাকিয়ে প্রশ্ন করল, বলুন ভবানী শঙ্করবাবু, আপনি কাল টেলিফোনে বলেছিলেন কোনো একটা মূর্তির ব্যাপারে কথা বলবেন। মূর্তিটি কি আপনাদের পারিবারিক কোনো সম্পত্তি, না কিনে এনেছিলেন? মূর্তি কি শুধুই কোনো শৌখিন বস্তু, নাকি এর পেছনে কোনো ধর্মীয় বা ঐতিহাসিক গুরুত্ব আছে? আমাদের পারিবারিক সম্পত্তি, তবে আসল সমস্যাটা মূর্তিটা নিয়ে নয়। আপনি বোধহয় শুনেছেন, সপ্তাহখানেক আগে আমাদের বাড়িতে একটা খুন হয়েছে। আর সেই খুনের ব্যাপারে প্রথমে পুলিশকে জানানো হয়, তবে পুলিশ কাউকে ধরতে পারেনি। পুলিশ এসে বাড়ির খুঁটিনাটি পরীক্ষা করেছে ঠিকই, কিন্তু তাদের তদন্তের ধারা যেন শুধু উপরতলার ওই চুনবালি খসাচ্ছিল। আসল জখমটা যে কোথায় তা তাদের মোটা মাথায় ঢোকেনি। মাত্র 2 দিন আগে এই মূর্তির ব্যাপারটা আমার নজরে পড়ে। আসলে আমাদের দোষ নয়, সমস্যাটা অন্য জায়গায়। সব কিছু আপনাকে খুলে না বললে আপনি বুঝতে পারবেন না। ঘটনাটা এতটাই পেঁচানো যে আমার নিজেরই মাঝে মাঝে মনে হচ্ছে আমি কোনো দুঃস্বপ্ন দেখছি না তো। ব্যোমকেশ বোধহয় এ ঘরে আসার আগে পুঁটিরামকে চায়ের জন্য বলে এসেছিল, তাই সে চা দিয়ে গেছে। চায়ে চুমুক দিয়ে সে বলল, বেশ, যতটা বললে আপনি আমায় বোঝাতে পারবেন ততটাই বলুন, আমার শুনতে কোনো আপত্তি নেই। তবে একটা কথা মাথায় রাখবেন, কোনো কিছু ভুলে যাবেন না। ছোট ছোট সমস্ত ব্যাপার কিন্তু বলবেন। কেসের ক্ষেত্রে এই ব্যাপারগুলো বেশি কাজে লাগে। আমরা ভবানী শঙ্কর বাবুর দিকে তাকিয়ে রইলাম। তিনি
তার গায়ের চাদরটা আর একটু জড়িয়ে নিলেন, যেন শীত নয়, স্মৃতির কোনো হিমেল স্রোত সবাইকে বিদ্ধ করছে। ভদ্রলোক বলতে শুরু করলেন, আমরা প্রায় 4 পূর্বপুরুষ ধরে ব্যবসা করেছি। তবে আমিও মোটামুটি ব্যবসার সাথে যুক্ত হলেও তেমনভাবে নয়। 2টো দোকান কলকাতা শহরের বুকে আমাদের রয়েছে। সেই দোকানের ভাড়া থেকেই আমাদের মোটামুটি চলে যায়। আমার ছোট ভাই নিজের একটা ব্যবসা সামলায়, আমিও একটা ছোটোখাটো ব্যবসার সাথে যুক্ত রয়েছি। তবে নিজের হাতে সেটা দেখি না, তা দেখার জন্য লোক রয়েছে। তাতে আমাদের ভালোভাবে কেটে যাওয়ার কথা। আমার কোনো সন্তান নেই, কারণ আমি বিয়ে করিনি। আমার ভাই বিয়ে করেছে, তার একটি ছেলেও রয়েছে। বাবা মারা গেছেন বছরখানেক আগে। বাবা মারা যাওয়ার সময় সম্পত্তির সমস্ত কিছুই 2 ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে উইল করে গেছেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আমাদের একটা বাড়ি, 1 তলা দিয়ে গেছেন আমাকে, আর 2 তলা দিয়ে গেছেন ভাইকে। তবে সত্যি বলতে আমরা সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্যবহার করি। তাছাড়া এই স্থাবর অস্থাবর সম্পত্তি যা দিয়ে গেছেন, তার বেশিরভাগ কিছুই আমরা বিক্রি করে দিয়েছি। 2টো দোকানের ভাড়া থেকে যা অর্থ আসে, তা 2 ভাই ভাগ করে নিই। ভাইয়ের নিজের ব্যবসা রয়েছে, তা আগেই বলেছি। আমার নিজের ব্যবসাতে আমার ভালোভাবেই চলে যায়। এই সমস্ত কিছুর মধ্যে একটা মূর্তি ছিল, যেটা বাবা কাউকে দিয়ে যায়নি। আমাদের দোতলায় ঠাকুর ঘর রয়েছে। সেই ঠাকুর ঘরে ঠাকুরের আসনের মধ্যেই মূর্তিটা থাকে। সেটা আর অন্য কিছু নয়, একটা সোনার কৃষ্ণ মূর্তি। তবে গোটা কৃষ্ণ মূর্তিটা সোনার হলেও কৃষ্ণমূর্তির মাথায় যে একটা মুকুট পরানো রয়েছে, সেই মুকুটের প্রতিটা রত্ন আসল। তার মধ্যে বেশ দামি কিছু রত্ন রয়েছে। সেই সমস্ত ব্যাপারে আমি অত ভালোভাবে কিছু জানি না। তবে হ্যাঁ, এটা বলতে পারি, সেই রত্নগুলোর দাম ওই সোনার গোটা মূর্তির দামের চেয়েও বেশি। ওই মূর্তিটা আমাদের বাড়ির সিংহাসনে সব সময় বসানো থাকতো। সেটা যে আমাদের একটা সম্পত্তি আর সেটা ভাগ করে নিতে হবে, সেই কথা আমরা কখনো ভাবিনি। আমাদের বাড়িতে এই কৃষ্ণমূর্তি ছিল এক অদৃশ্য পাহারাদার। আমরা ভাবতাম ওটা যে অবস্থায় আছে সেখানেই থাক, কিন্তু কে জানতো সেই পবিত্র বিগ্রহের উপর কারো লোভের কুদৃষ্টি পড়েছে। আমাদের বাড়িতে 2 জন কাজের লোক ছিল। তবে বাবা মারা যাওয়ার পর বাবার যে চাকর ছিল, সে কাজ ছেড়ে দেয়। আসলে বাবার সাথে অনেক বছর ধরে সেখানে থাকতো, তাই বাবা মারা যাওয়ার পরে তার আর এখানে থাকতে ইচ্ছে হয়নি। আমরাও তাকে এককালীন কিছু টাকা পয়সা দিয়ে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দিই। তারপর 1 জন কাজের লোকই আমাদের বাড়িতে রয়েছে। সত্যি বলতে আমি খাওয়া ছাড়া বাকি সমস্ত কাজ নিজের হাতেই করে নিই। বেশিরভাগ সময় বাড়িতেই থাকি, বইপত্র পড়ে সময় কাটে। সপ্তাহখানেক আগে সকালে ঘুম থেকে উঠে দেখা যায় এই কাজের লোকটি তার ঘরে মৃত অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু তাকে এভাবে খুন করলো কে, সেটাই আমি কেন আমাদের বাড়ির কেউই বুঝতে পারছে না। কাজের লোকটি আমাদের বাড়িতেই থাকতো, খাওয়া পড়া সব কিছু এখানেই। তাকে হঠাৎ কেউ মারতে যাবে কেন? আর সব থেকে বড় কথা, এই সেদিন বাড়ির বাইরের দরজা খোলা ছিল। কাজের লোকটি সবার শেষে দরজা বন্ধ করে ঘুমোতে যেত।
এমন একটা ব্যাপার দেখে আমরা তো পুলিশে খবর দিই, কিন্তু পুলিশ এসেও তেমন কিছু উদ্ধার করতে পারেনি। কাজের লোকটিকে খুন করা হয়েছে তার গলা টিপে। তার গলায় এই হাতের ছাপ থাকলেও সেই হাতের ছাপ থেকে কোনো কিছুই বার করা সম্ভব নয়, কারণ খুনি নাকি হাতে কোনো কাপড় কিংবা প্লাস্টিক জাতীয় কিছু জড়িয়ে খুন করেছে। সেদিন সকালটা ছিল অদ্ভুত কুয়াশাচ্ছন্ন। আমি যখন নিচে নামলাম, দেখলাম কাজের লোকটির ঘরের দরজাটা আধ খোলা। ভেতরে ঢুকতেই আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। লোকটা মেঝের ওপর উপুড় হয়ে পড়েছিল। তার দুটো চোখ ঠেলে বেরিয়ে এসেছিল, যেন মরার আগেও সে এমন ভয়ঙ্কর কিছু দেখেছে যা মানুষ কল্পনা করতে পারে না। এমন অবস্থায় এই পুলিশের তদন্ত বেশ কয়েকদিন চলে, তবে তারপরে এই সপ্তাহে চাপা পড়ে যায়। এই মাত্র দুদিন আগে এই ঠাকুরের সিংহাসনে মূর্তিটা দেখে আমার সন্দেহ হয়। মাথার মুকুটের রত্নগুলো যেন একটু বেশি উজ্জ্বল, যেন একটু বেশি নতুন। আমাদের মূর্তিটা অনেক বছরের পুরনো ছিল, তার রত্নগুলো এত উজ্জ্বল হবার কথা নয়। তাছাড়া সোনার মূর্তির গায়ে একটা কালচে ভাব হয়, সেটা আপনি জানেন। এই মূর্তির গায়ে তেমন কিছু নেই। আমি যখন মূর্তির গায়ে হাত দিলাম, আমার আঙুলে কোনো পুরনো ধাতুর রুক্ষতা ঠেকল না। মনে হলো যেন কোনো কৃত্রিম প্রলেপের উপর হাত দিয়েছি। ওই সোনা থেকে সেই ঐতিহাসিক সুগন্ধ উধাও। তখনই বুঝলাম, যে ঠাকুর ঘরে আমরা প্রণাম জানাচ্ছি সেখানে আসলে কোনো আসল বিগ্রহ নেই, আছে এক ছলনা। ব্যাপারটা মনে হতেই সেটা আমি আমার ভাইকে জানাই। সেও ব্যাপারটা দেখে চমকে ওঠে। এমনকি ভাইয়ের স্ত্রী ও তার ছেলেও ব্যাপারটা নিয়ে সন্দেহ প্রকাশ করে। এবার সমস্যা হলো, এতদিন ব্যাপারটা আমাদের চোখে পড়েনি একবারও। ঠিক কখন মূর্তিটা বদলানো হয়েছে সেটাও আমরা জানি না। তখনই আমার মনে হয় চাকরের খুনের সাথে মূর্তির কোনো একটা সম্পর্ক রয়েছে, কারণ ঠাকুরের ঘরে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হয়, একদম শেষের ঘর। সেই ঘরের দরজা সব সময় বন্ধই থাকে, তাই বাড়ির বাইরের লোক ভিতরে আসবে কি করে? বাইরের মানুষ যদি ঘরে না ঢোকে, তবে ভেতরের লোকই কি ঘাতক? এই চিন্তাটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে ব্যোমকেশ বাবু। আমি কি তবে কোনো কোনো খুনি আর চোরের সাথে একই ছাদের তলায় বাস করছি? এবার আপনি বলুন, এই মুহূর্তে আমার ঠিক কি করা প্রয়োজন? দেখুন, আমাদের পারিবারিক সম্পত্তি যে চুরি গেছে সে ব্যাপারে আমি নিশ্চিত। এখন সেটা আমি ফেরত পেতে চাই। কিভাবে ফেরত পাবো, তার জন্য কি করতে হবে, সে সমস্ত আপনি দেখুন। আমি জানি পারিশ্রমিক ছাড়া এই সমস্ত কাজ করা শক্ত, তাই আমি আপনার জন্য আগাম কিছু পারিশ্রমিক নিয়েই এসেছি। বাকিটা আপনার কাজ হয়ে গেলে আপনার মন মতো আপনাকে আমি খুশি করে দেব। তবে মূর্তিটা কিন্তু আমায় উদ্ধার করে দিতে হবে, আর কাজের লোকটিকে খুন কে করলো সেটাও খুঁজে বার করতে হবে। আমার মনে হচ্ছে ওই মৃত কাজের লোকটা এমন কিছু জেনে গিয়েছিল যা তার জানা উচিত ছিল না, অথবা সে নিজেই মূর্তির পাহারাদারের ভূমিকা নিতে গিয়ে প্রাণ হারিয়েছে। আপনি সত্য খুঁজে বের করুন ব্যোমকেশ বাবু, এই অশান্তি আর সহ্য হচ্ছে না।
আমরা এতক্ষণ চুপ করে সমস্ত কিছু শুনছিলাম। ভদ্রলোক চুপ করতে ও বলে উঠল, আপনাদের কাজের লোকটির বয়স কত? তা কম করে প্রায় বছর 61 তো হবেই, কিন্তু লোকটা বিশ্বস্ত। সামান্য টাকাও তাকে কখনো চুরি করতে দেখেনি কেউ। সে এ কাজ করতে পারে বলে আমার মনে হয় না, তবে সন্দেহ তো সবাইকেই করতে হয়। অর্থ এমন জিনিস যার সামনে পড়ে অনেক ভালো মানুষের মতিগতি বদলে যায়, বিশেষ করে যখন সামনে থাকে সোনার মূর্তি আর বহুমূল্য রত্নরাজি। দারিদ্র্যের কষাঘাতে অনেক সময় সততার বাঁধ ভেঙে যায়। মানুষের বয়সের ওপর অনেক সময় তার মানসিক জড়তা বা শারীরিক চটজলদি প্রতিক্রিয়ার সামর্থ্য নির্ভর করে। ষাটোর্ধ্ব মানুষের ক্ষেত্রে মাঝরাতে আচমকা আক্রমণ সামলানো কঠিন। বাড়ির বাইরের যে দরজা বন্ধ থাকে বলে আপনি জানিয়েছেন, সেই দরজায় কি ভেতর থেকে তালা দেওয়া থাকে, নাকি ছিটকিনি লাগিয়ে বন্ধ থাকে? আমাদের বাড়িটা বেশ পুরনো। যখন যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সারাই করে নিয়েছি, কিন্তু গোটা বাড়িটা পরিবর্তন করার চেষ্টা করিনি। আমাদের দরজাগুলো পুরনো আমলের, তাই হুড়কো লাগানো থাকে ভেতর থেকে। তবে সেই হুড়কো খুলে কেউ বাইরে থেকে ভেতরে আসবে কি করে, আর কাজের লোকটিকে খুন করে চলে যাবে কি করে, সেটাই আমি বুঝতে পারছি না। বাইরে থেকে হুড়কো খোলার কোনো যান্ত্রিক কৌশল তো আমার জানা নেই, যদি না ভেতর থেকে কেউ সাদর আমন্ত্রণ জানিয়ে অচেনা কাউকে ঘরে ঢোকায়। কয়েকটা কথা জানা দরকার এখানে। প্রথম যেটা হলো, আপনার বাড়িতে যে ওই দামি মূর্তিটা আছে, সেই কথাটা কে কে জানত? অর্থাৎ আমি বলতে চাইছি বাইরের কারোর কথা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা কোনো পুরনো কারিগর, কারোর কি মূর্তির হদিশ জানা ছিল? অনেকেই জানতো, কিন্তু তাদের মধ্যে কেউ মূর্তিটা চুরি করবে কি করে। সম্প্রতি মূর্তিটা বদল হয়েছে, সেটা দেখার আগে কিংবা কাজের লোকটি খুন করার আগে কিন্তু বাড়িতে কেউ আসেনি। মূর্তিটার ব্যাপারে আপনার বাড়ির লোক কি বলছে? ঠাকুর ঘরের পুজো করে আমার ভাইয়ের স্ত্রী, সে ব্যাপারটা নিয়ে তেমন কিছুই বলতে পারেনি। তবে সে বলেছিল যে সন্দেহ তারও হয়েছিল, কিন্তু এমন যে হতে পারে সেটা সে ভাবতে পারেনি। আর আমার ভাই দোতলায় থাকলেও সে ঠাকুর ঘরে কখনোই যেত না, তাই তার পক্ষে কিংবা আমার ভাইয়ের ছেলের পক্ষে সেটা দেখা সম্ভব নয়। কামিনী তো কান্নাকাটি শুরু করেছে। তার ধারণা কুলদেবতা রুষ্ট হয়েছেন বলেই বাড়িতে অমঙ্গল ঘটেছে। আপনার কাউকে সন্দেহ হয়? সন্দেহ হওয়ার মতো ব্যাপার একমাত্র ছিল ওই কাজের লোকটিকে নিয়ে, কিন্তু সে বিশ্বস্ত ব্যোমকেশ। সে এমন কাজ করতে পারে বলে তো আমার মনে হয় না। আর যদি সে করেই থাকতো, তাহলেও তো সে নিজেই মারা গেছে। তাহলে এখন মূর্তিটা কোথায় গেল? মৃত মানুষ তো আর সম্পদ ভোগ করতে পারে না। যদি সে চুরিতে মদত দিত, তবে আজ হয়তো সে জীবিত থাকতো এবং ভাগ পেত। ব্যোমকেশ চুপ করে বেশ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, ভবানীশঙ্কর বাবু, আপনি একটা কাজ করুন। আপনার বাড়ির ঠিকানা আর টেলিফোন নাম্বার আমায় লিখে দিয়ে যান। আমি কাল একবার আপনার বাড়িতে যাব। গোটা ব্যাপারটা না দেখলে কিছুই বোঝা যাবে না। আশা করি তাতে আপনার কোনো আপত্তি থাকতে পারে না। সত্যান্বেষণের প্রথম ধাপ হলো ঘটনাস্থলের ঘ্রাণ নেওয়া। ঘরের আসবাব থেকে শুরু করে দেওয়ালের নোনা ধরা রং সবই অনেক রকম সাক্ষ্য দেয়। আমি সব কিছু নিরীক্ষণ করে দেখতে চাই। না ব্যোমকেশ বাবু, আমার কোনো আপত্তি নেই। আপনি কাল আসুন, তাহলে আমি বাড়িতেই থাকব। আর কাল এলে আমার ভাইও বাড়িতেই থাকবে। কাল রবিবার, সবার সাথে একেবারে দেখা হয়ে যাবে। আরেকটা কথা, যে পুলিশ অফিসার খুনের কেসটায় তদন্ত করছিলেন, তার নামটা আমায় একটু বলবেন।
তাহলে আমি তার সাথে এই কেসটা নিয়ে একবার কথা বলে নেব। ভবানী শঙ্কর বাবু নিজের বাড়ির ঠিকানা, টেলিফোন নাম্বার, এমনকি এই কেসের সাথে যুক্ত অফিসারের নাম পর্যন্ত আমাদের জানিয়ে দিয়ে গেলেন। আমি বুঝতে পারছিলাম ব্যোমকেশ হয়তো আবার বেরিয়ে পড়বে সেই অফিসারের সাথে কথা বলতে এবং খুনের ব্যাপারে খোঁজ খবর নেবে। আর সেই কারণেই ভদ্রলোককে একটা দিন সময় দিল ও কাল তার বাড়িতে যাওয়ার কথা বলল। ভদ্রলোক বেরিয়ে যাওয়ার আগে একটা সাদা খাম বের করে আমাদের দিকে এগিয়ে দিল। তারপর বলল, এটা রইল, তবে এটা শুধু অগ্রিম। আপনি কাজটা করতে পারলে বাকিটাও আপনাকে। ভদ্রলোক কথা শেষ না করে উঠে বললেন, এদিকে তার একটা কাজ রয়েছে, সেটা সেরে তারপর তিনি বাড়ি ফিরবেন। কাল সকালে তিনি আমাদের জন্য অপেক্ষা করবেন। এমনটা বলে তিনি বেরিয়ে পড়লেন। ব্যোমকেশ খামটা টেবিলের ড্রয়ারে রেখে বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে সিলিংয়ের দিকে বন্ধ চোখে তাকিয়ে রইল। তারপর বলল, কি মনে হচ্ছে কেসটার ব্যাপারে শুনে? তোমার তীক্ষ্ণ লেখক সত্তা কি কোনো গল্পের জাল বুনতে শুরু করেছে? এই নিষ্পাপ মূর্তির আড়ালে কি কোনো বিষাক্ত সাপ দেখতে পাচ্ছ? সত্যি বলতে গোটা ব্যাপারটা শুনে মনে মনে একটা ধারণা আমি তৈরি করেছিলাম। তাই বললাম, বোধ হয় কাজের লোকটি এর সাথে যুক্ত রয়েছে। কাজের লোকটির সাথে বাইরের কারো ষড়যন্ত্র ছিল। তারা দুজনে মিলে মূর্তিটা সরিয়ে অন্য একটা মূর্তি সেখানে বসিয়ে দিয়েছে। আর তারপর বোধ হয় সেই লোকটার সাথে কাজের লোকটির কোনো ব্যাপারে বিরোধ হয়। তখনই সে খুনটা করে বসে। রাতের বেলা সে এসেছিল, তাই কেউ বুঝতে পারেনি। এছাড়া তো আর আমার কিছুই মনে হচ্ছে না। দুজনের মধ্যে হয়তো টাকার ভাগ নিয়ে বচসা হয়েছিল। বাইরের লোকটা সাক্ষী না রাখার জন্য বুড়োটাকে শেষ করে দিয়ে চম্পট দিয়েছে। তার মানে তুমি বলতে চাইছো মূর্তিটা বদলে ফেলার পেছনে কাজের লোকটির হাত রয়েছে? কিন্তু ভবানী শঙ্কর বাবু যে বললেন কাজের লোকটা সারাদিন বাড়িতেই থাকে, সে কাজটা কখন করবে? একজন বৃদ্ধ কাজের লোক কিভাবে সবার নজর এড়িয়ে আসল মূর্তির অবিকল নকল তৈরি করলো আর ঠাকুর ঘরে প্রতিস্থাপন করলো? এটা কি এতই সহজ? সে সারাদিন বাড়িতে থাকলেও নিশ্চয়ই বাইরের কাজও সে করে, যেমন বাজার করা কিংবা অন্য কোনো কাজে বাড়ি থেকে বেরোয়। সেই সুযোগে সে মূর্তিটা বদলে ফেললে তাহলে সেটা আর কি বুঝতে পারবে। তাছাড়া ঠাকুর ঘরে ভবানী শঙ্কর বাবু কিংবা তার ভাইয়ের ছেলেরা সহজে যায় না। যায় একমাত্র ভবানী শঙ্কর বাবুর ভাইয়ের স্ত্রী। সেক্ষেত্রে কাজটা সহজ হবে বলেই মনে হয়। ভবানী শঙ্কর বাবু নিজেই বলেছেন তিনি ঠাকুর ঘরে যান না বেশিরভাগ, অথচ তিনি কিন্তু প্রথম মূর্তিটার বদল দেখতে পেয়েছেন। খুব ভালো করে না দেখলে মূর্তিটার আসল না নকল সেটা বোঝা সম্ভব নয়। তাহলে তিনি ঠাকুর ঘরে কেন গেলেন? কাজের লোকটাকে আমি বাদই দিলাম। ভবানী শঙ্করবাবুর ভাইয়ের ব্যবসা রয়েছে, সেক্ষেত্রে সোনার মূর্তি কিংবা তার মাথার মুকুটের রত্নগুলো বিক্রি করতে পারলে বেশ কিছু টাকা পাওয়া যাবে। আর নকল মূর্তিটা ঘরে বসিয়ে রাখলে সেটা কেউ ধরতেও পারবে না, সেক্ষেত্রে তারও একটা সম্ভাবনা রয়েছে। এরপরে যদি মনে করো ভবানী শঙ্করবাবুর ভাইয়ের স্ত্রী কিংবা তার ছেলে, সবারই একটা করে সুযোগ রয়েছে, তবে তোমার ধারণাটাও ফেলে দেওয়া যায় না, এমনটা হতে পারে। তবে গোটা ক্ষেত্রেই একটা সমস্যা রয়ে যাচ্ছে, সেটাই আমি কিছুতেই বুঝতে পারছি না। অপরাধী যেই হোক, সে কিন্তু বাড়ির ভেতরেই ছিল। বাইরের কারোর পক্ষে হুড়কো লাগানো দরজা দিয়ে ঢুকে নিঃশব্দে খুন করে বেরিয়ে যাওয়া কার্যত অসম্ভব। কিন্তু কেন কেন এই খুন? কি সমস্যা? ব্যোমকেশ কিন্তু এই কথার উত্তর দিল না। আমি বুঝতে পারছিলাম সে কোনো একটা ব্যাপারে গভীরভাবে চিন্তা করছে, কিন্তু সেটা এই মুহূর্তে আমায় বলতে চাইছে না। তাই আমি আর জোর করলাম না। জানতাম কাল সকালে ভবানী শঙ্কর বাবুর বাড়িতে যাওয়ার আগে ও এই ব্যাপারে কিছুই বলবে না। তাই আমি আর বেশিক্ষণ বসলাম না, আমার ঘরে গিয়ে নিজের কাজ করতে লাগলাম। পুরো দুপুরটা কাটলো এক অদ্ভুত অস্বস্তিতে। আজ জানলার বাইরে কলকাতার কুয়াশা যেন আরও ঘনীভূত হচ্ছিল, ঠিক যেমন ভবানী শঙ্কর বাবুর বাড়ির রহস্য। বিকেলের দিকে সে কোথায় যেন একটা বেরিয়েছিল। আমার মনে হলো সে হয়তো সেই পুলিশ অফিসারের সাথে কথা বলতে গিয়েছে, যে ভবানী শঙ্কর বাবুর বাড়ির কাজের লোকটির খুনের ব্যাপারটা তদন্ত করেছিল। তবে এতদিন পরে পুলিশ আর তাকে কি সাহায্য করতে পারবে সেটাই আমি বুঝতে পারছিলাম না। তবুও পরের দিনের জন্যই অপেক্ষা করতে লাগলাম।
পরদিন সকালে আমরা একটা ভাড়ার গাড়িতে করে গিয়ে পৌঁছালাম। ভবানী শঙ্করবাবুর বাড়িতে বোধহয় ভবানী শঙ্করবাবু নিজেই ছিলেন। আর শুধু ছিলেনই না, তিনি বাড়ির বাইরে ছোট বাগানের সামনে পায়চারিও করছিলেন। আমাদের দেখতে পেয়ে এগিয়ে এসে বললেন, আমি আজ সকাল থেকেই গেটের দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে আপনারাই পারবেন এই গুমোট অন্ধকারটা কাটাতে। অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি। আসুন আসুন, এই আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমরা সম্মতি জানিয়ে ঘরের ভেতরে ঢুকে একতলায় বসার জায়গায় বসলাম। চারিদিকে সোফা রয়েছে, তার মাঝখানে একটা ছোট্ট গোল টেবিল। ঘরের চারপাশ সাজানো গোছানো, এক পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে দোতলায়। তবে বাড়িটা যে বেশ পুরনো সেটা বোঝা যায়। দেওয়ালের ঘড়িটার টিকটিক শব্দ আর যেন একটু বেশি জোরে কানে বাজছে। ধূপকাঠির একটা মৃদু গন্ধ নাকে এলো, কিন্তু তার সাথে মিশে আছে গুমোট পুরনো স্যাঁতস্যাঁতে একটা ভাব। আমরা গিয়ে বসছি, একটু পরেই ভদ্রলোক নিজেই উঠে গেলেন। তারপর এসে বসলেন। বোধহয় ভদ্রলোক চায়ের জন্য বলে এলেন। আমাদের সামনে বসে তিনি বললেন, আমার ভাই একটু বাইরে গিয়েছে, এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ভাইয়ের স্ত্রী কামিনী রয়েছে, আর ভাইয়ের ছেলে মানে আমার ভাইপো সদাশিব রয়েছে। আপনি সবার সাথে কথা বলুন, ততক্ষণে ভাই চলে আসবে। কামিনী রান্নাঘরে জলখাবারের তোড়জোড় করছে, আর সদাশিব উপরেই আছে, হয়তো কোনো বই পড়ছে। ব্যোমকেশ ঘরে বসে এদিক ওদিক তাকাতে লাগলো। তারপর যে দরজা দিয়ে আমরা ঢুকেছি সেই দরজাটার দিকে দেখিয়ে বলল, এই দরজাটাই সেদিন খোলা ছিল, তাই তো ভবানী শঙ্করবাবু? ভবানী শঙ্করবাবু মাথা নাড়লেন। তবে শুধু মাথা নাড়লেন না, তারপর তিনি উঠে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দেখিয়ে দিলেন যে দরজায় হুড়কো লাগানো থাকে। আমার বন্ধুটি বলল, কিন্তু ভবানী শঙ্করবাবু, যদি কোনি বাইরে থেকে আসে তাহলে দরজা খুলে দিল কে? আপনি তো আর উঠে দরজা খুলে দেবেন না। দরজাটা অন্য কেউ খুলেছে, সে কে? আর সে কি জানতো এই সমস্ত ব্যাপারটা? এটাই আমি কিছুতেই বুঝতে পারছি না। আপনি বলছেন ভিতর থেকে দরজা না খুললে অপরাধীর পক্ষে ভেতরে প্রবেশ করা সম্ভব নয়। তার মানে খুনি হয় এই বাড়ির ভেতরের কেউ, না হয় তাকে কেউ সাদরে পথ করে দিয়েছে। ভবানী শঙ্করবাবু বোধহয় ব্যোমকেশের কথাটা বুঝতে পেরেছিলেন, তাই বললেন, দেখুন, ওই যে শেষের দিকে যে ঘরটা রয়েছে, মানে একদম রাস্তার দিকে, সেই ঘরটাই আমি থাকি। মাঝখানে এই ঘরটা রান্নার কাজে ব্যবহার হয়, আর পাশের এই ঘরটায় থাকতো কাজের লোকটি। ভাই আর তার স্ত্রী ওপরেই থাকতো, নিচে রাতের বেলা আসতো না। খাওয়া দাওয়া এখানে হলেও খাওয়া দাওয়ার পরে সবাই যে যার ঘরে চলে যেত। তাই রাতের বেলা কেউ যদি বাইরে থেকে আসে, তাহলে সে ডাকাডাকি করলে কিংবা দরজায় শব্দ করলে সেটা কিন্তু কাজের লোকটি প্রথমে শুনতে পাবে। আমার ঘরটা যেহেতু অনেকটা দূরে, তাই সেভাবে আমার শুনতে পাওয়ার কথা নয়। আর রাতে আমি বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, তাই আমার শোনার কথা নয়। কাজের লোকটির ঘর দরজার ঠিক পাশেই, তাই দরজা খোলার দায়িত্ব বা শব্দ শোনার প্রথম সুযোগ তারই ছিল। ব্যোমকেশ ঘরগুলোর দিকে একবার তাকিয়ে দেখল, তারপর বলল, কাজের লোকের মৃতদেহ নিয়ে যাওয়ার পরে তার ঘর কি আর খোলা হয়েছিল? না, এমনিতেই ওই ঘরটা আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না। বুঝতেই পারছেন, সেই ঘরে মৃত্যুটা হয়েছে, তাই সেই ঘরটা আমরা ওই দরকার ছাড়া আর খুলিনি। পুলিশ একবার তল্লাশি করেছিল বটে, কিন্তু তারা চলে যাওয়ার পর আর কেউ সেখানে ঢোকার সাহস পায়নি। একটা অদ্ভুত আতঙ্ক যেন ঘরটাকে গ্রাস করেছে। তাহলে সেই ঘরটা আমি একবার দেখতে চাই। আগে ঘরটা দেখে নিই, তারপর না হয় সবার সাথে কথা বলবো। আমরা তিনজন কাজের লোকটি যে ঘরে থাকতো সেই ঘরে গিয়ে ঢুকলাম। দরজা তালা বন্ধ করা ছিল। ভবানী শঙ্করবাবু নিজের ঘর থেকেই বোধহয় চাবি এনে দরজা খুলে দিলেন। ভেতরে ঢুকে কিন্তু দেখা গেল অতি সাধারণ একটা ঘর। একটা বিছানা, একটা আলমারি, একটা চেয়ার টেবিল ছাড়া ঘরে তেমন কিছুই নেই। জামা কাপড় একপাশে রয়েছে বটে, তবে
তাছাড়া আর তেমন কিছু পাওয়া গেল না। ব্যোমকেশ গোটা ঘর ঘুরে দেখল, এমনকি ঘরের একপাশে জানলার কাছে গিয়ে দাঁড়িয়েও বেশ কিছুক্ষণ দেখল। সে উপর হয়ে খাটের নিচটা দেখল, তারপর জানলার শিকগুলোতে হাত দিয়ে পরীক্ষা করল। তার মুখের ওপর এক অদ্ভুত গাম্ভীর্য নেমে এলো। মনে হচ্ছিল সে এমন কিছু খুঁজেছে যা আমাদের চোখের আড়ালে লুকিয়ে আছে। তারপর হঠাৎ করে প্রশ্ন করল, ভবানীশঙ্করবাবু, আপনাদের ঘরে সুগন্ধি কে ব্যবহার করে বলুন তো? এই গুমোট ঘরে ধুলোর গন্ধের মাঝেও একটা উগ্র ফুলের সুবাসের রেশ পাওয়া যাচ্ছে। মৃত কাজের লোকটা তো আর সুগন্ধি মেখে শুতো না। ভবানীশঙ্কর বাবু এই কথায় কিছুক্ষণ চুপ করে যেন ভাবলেন। তারপর বললেন, আর সুগন্ধি সুগন্ধি আমার ভাই ব্যবহার করে মাঝে মাঝে, সদাশিবও ব্যবহার করে। ওরা দুজনেই একটু শৌখিন। আধুনিক প্রজন্মের কাছে সুগন্ধি মাখাটা তো আজকাল একটা অভ্যাসে দাঁড়িয়েছে, কিন্তু কেন বলুন তো? ব্যোমকেশ সে কথায় উত্তর দিল না। ঘরের বাইরে আসতে আসতে একবার সিঁড়ি দিয়ে উপরের দিকে তাকিয়ে দেখল। তারপর বলল, ঠাকুর ঘরটা কি এখন একবার দেখা যাবে? এখান থেকে আসল জিনিস চুরি গেছে, সেই উৎসস্থলটা একবার নিজ চোখে দেখা দরকার। চলুন ভবানীবাবু, ওই নকল মূর্তির মায়াটা কাটানো যাক। ভবানীশঙ্কর বাবু কিছু বলার আগেই এক মহিলা চা নিয়ে আমাদের টেবিলের সামনে এসে রাখলেন। তারপর বললেন, বাবু, আপনাদের চা। চায়ের কাপগুলো থেকে ধোঁয়া উঠছে। ভদ্রমহিলার পরনে সাদামাটা একটি শাড়ি, মাথায় ঘোমটাটা একটু টানা। তাঁর চোখে মুখে একটা ক্লান্তির ছাপ স্পষ্ট, যেন এই রহস্য আর খুনের ধকল তিনি আর সামলাতে পারছেন না। ভদ্রমহিলার কথায় ব্যোমকেশ সামান্য হেসে এগিয়ে গিয়ে নিজের জায়গায় বসে চায়ের কাপ তুলে নিল। আমিও সেটাই করলাম। ও ভদ্রমহিলাকে উদ্দেশ্য করে বলল, মূর্তিটা যে আসল নয় সেটা আপনি বুঝতে পারেননি কামিনী দেবী। আসলে আপনি তো প্রতিদিন পুজো করেন বলে শুনেছি। আপনি ধরতে পারলেন না কেন? একজন ভক্তের কাছে তার আরাধ্য দেবতার বিগ্রহের প্রতিটি কোণ পরিচিত হওয়ার কথা, সেখানে এমন এক বড় বদল আপনার নজরে এলো না? আসল মূর্তিটা আর নকল মূর্তিটার মধ্যে কোনো ফারাক নেই। আপনি আসল মূর্তিটা দেখলে তাহলে বুঝতে পারতেন। তবে হ্যাঁ, আসল মূর্তিটার থেকে নকল মূর্তিটা সামান্য একটু হালকা বলেই মনে হয়। তবে পুজোর সময় তো আর আমি মূর্তিটা তুলে ধরতাম না, তাই বুঝতে পারিনি। উনি সেদিন কথাটা বলতেই আমাদেরও সন্দেহ হয়। তখনই মূর্তিটা তোলা হয়েছিল, তখনই ব্যাপারটা বোঝা যায়। আমি তো শুধু ফুল বেলপাতা দিয়েই প্রণাম জানাতাম। ওই পবিত্র অঙ্গে হাত দিয়ে ওজন পরীক্ষার কথা আমার মাথায় আসেনি। এখন ভাবলে আমার নিজের ওপর খুব রাগ হচ্ছে। আপনাদের কাজের লোকটি কি ঠাকুর ঘরে ঢুকতো? হ্যাঁ, ঢুকতো। আমারও অনেকটা ওই কাজের লোকটাকে সন্দেহ হয়। তবে সে তো মারা গেছে। এবার মূর্তিটা যদি তার আগেই সে বদলে দিয়ে থাকে তাহলে সে ব্যাপারটা আলাদা। আসলে উনি তো ওপরতলায় একটু কমই যান। আর তাছাড়া আমার স্বামী কিংবা আমার ছেলে ঠাকুর ঘরে অতটা যায় না। সেদিন উনি কোনো একটা কাজে ঠাকুর ঘরে গিয়েছিলেন, তখনই ব্যাপারটা লক্ষ্য করেন। কাজের লোকটা এমনিতে খুব শান্তই ছিল, কিন্তু ওপরতলায় ঝাড়পোছ করার নাম করে সে প্রায় সময় যখন তখনই ঠাকুর ঘরে যেত। আমি ভেবেছিলাম সে হয়তো ভক্তি ভরেই যাচ্ছে। হ্যাঁ, আপনাকে বলা হয়নি। ওই আসলে উপরে যে ছাদের ঘরটা রয়েছে সেখানে সামান্য মেরামতের প্রয়োজন ছিল। তা ভাই আমায় কথাটা বলেছিল, আমি তাই ব্যাপারটা দেখিনি। একজন মজুর লাগাবো বলে ভাবছিলাম, তখনই কি মনে হতে ঠাকুর ঘরে একবার ঢুকি। তারপরে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে ব্যাপারটা আমার চোখে পড়ে। জানলার আলোটা যখন মূর্তির মুকুটে পড়ল তখন এক অদ্ভুত ঝিলিক দেখলাম। রত্নগুলো যেন বড্ড বেশি সস্তা কাঁচের মতো চকচক করছিল। আমার বুকের ভেতরটা তখনই ছ্যাঁত করে উঠেছিল।
কাজের লোকটির সাথে দেখা করতে কি বাইরে থেকে কেউ আসতো? আর কাজের লোকটা ঠিক কখন কখন বাড়ির বাইরে যেত? বাইরে যাওয়ার সুযোগ তো তার অনেক রয়েছে। দোকান বাজার করা এমনকি অন্যান্য প্রয়োজনেও তাকে বাইরে যেতে হতো, কিন্তু মূর্তিটা নিয়ে বাইরে যেতে আমি দেখেছি বলে তো মনে হয় না। সে তো একটা ছোট থলি নিয়েই বাজারে যেত। অত বড় একটা মূর্তি সরালে আমাদের নজরে তো আসার কথা ছিল। আপনার ছেলে এখন কোথায় আছে? তার সাথে একবার কথা বলতে পারলে ভালো হতো। ব্যোমকেশের কথায় কামিনী দেবী ওপরের ঘরে চলে গেলেন তার ছেলেকে ডেকে আনতে। একটু পরেই সে এসে আমাদের সামনে বসতেই ও প্রশ্ন করল, তোমাদের বাড়ি থেকে যে একটা দামি মূর্তি চুরি গেছে, সেই ব্যাপারটা বোধহয় তুমি জানো। আর কাজের লোকের খুনের ব্যাপারটা তো জানোই। সেই ব্যাপারে তোমার কাছ থেকে কিছু জানার ছিল। সদাশিব, তুমি কি বিশেষ কিছু লক্ষ্য করেছো ওই কদিন? সেই ব্যাপারে মা আর জেঠু তো আপনাকে সবই বলেছে। আশা করি আমি সে ব্যাপারে আর বেশি কিছু জানি না। একটা অভিনয় গ্রুপে নাম লিখিয়েছি, সেখানেই থাকতে হয়। এসব ব্যাপার নিয়ে আমি বেশি কিছু জানি না। বইপত্র নিয়ে আমি খুব ব্যস্ত থাকি। বাড়িতে কখন কি হচ্ছে তা দেখার সময় আমার কোথায়? বেশ, তবে জিনিসটা তোমাদের পারিবারিক সম্পত্তি, তাই তাতে তোমার অধিকার রয়েছে। তাই সেটা খুঁজে পাওয়ার জন্য তোমায় তো আমায় সাহায্য করতেই হবে। কি সাহায্য করতে হবে বলুন? দেখো, আমাদের সন্দেহ হচ্ছে যে কাজের লোকটি এই কাজটা করেছে। তবে তার একার পক্ষে এই কাজটা করা সম্ভব নয়। অন্য কেউ তাকে সাহায্য করেছে, সে ব্যাপারে তোমার কি কোনো ধারণা আছে? আমারও মনে হয় সে নিজেই এই কাজটা করেছে। তার চালচলন কয়েকদিন ধরে আমারও খুব একটা ভালো লাগছিল না। তবে সে নিশ্চয়ই বাইরের কাউকে এই ব্যাপারে কাজে লাগিয়েছিল, আর তাকে দিয়েই মূর্তিটা বাইরে পাঠিয়ে দিয়েছে। কিন্তু যদি সেটাই হয়ে থাকে, তাহলে তাকে খুন করলো কে? আর মৃতদেহ তো ঘরের মধ্যে পাওয়া গেছে। নিশ্চয়ই সেদিন রাত্রে বাইরে থেকে কেউ এসেছিল যে এই কাজটা করেছে। মূর্তির কোনো ব্যাপার নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছে, তারপর সে খুন করে এখান থেকে চলে গেছে। আর আপনি তো জানেনই, বাইরের দরজাটা খোলা ছিল। ভেতর থেকে কেউ না খুলে দিলে দরজাটা খুলবে কি করে? চোরে চোরে হয়তো বচসা হয়েছিল। টাকার ভাগ নিয়ে গোলমাল হতেই সঙ্গীটি কাজের জেঠুর টুটি চিপে ধরেছিল। মূর্তিটা বাইরের বাজারে কেমন দাম থাকতে বলে তোমার ধারণা? পুরো মূর্তিটাই সোনার ছিল। আর তাছাড়া তার মাথার মুকুটের রত্নগুলো বেশ দামি। 50,000-এর কম হবে বলে তো আমার মনে হয় না। বাজারের দরদাম আমি কিছুটা বুঝি। ওটা বিক্রি করলে একজনের জীবন রাজার হালে কেটে যাওয়ার কথা। আচ্ছা ভবানী শঙ্কর বাবু, আপনার ভাই কখন আসবেন বলুন তো? তার সাথে একবার কথা বলতে পারলে ভালো হতো। কিন্তু আমাদের যে উঠতে হবে। তার তো চলে আসার কথা ছিল, কিন্তু কোনো কাজে বোধহয় আটকে গেছে। আপনাদের তাড়া থাকলে আপনারা আজ আসুন। ও না হয় আসলে এ বিষয়ে টেলিফোনে আমি কথা বলিয়ে দেব। ব্যবস্থাটা সেই মতোই হলো। ভবানী শঙ্কর বাবুর ভাইয়ের সাথে টেলিফোনে কথা হবে এমন সিদ্ধান্ত নিয়ে আমরা তখনের মতো সেই বাড়ি থেকে চলে এলাম। পথে নেমে ভাড়া গাড়িতে উঠে ব্যোমকেশ কিন্তু মুখ বন্ধ করেই রইল। অথচ সে যে কিছু একটা গভীরভাবে ভাবছে তা আমি বুঝতে পারছি না। তার কপালে চিন্তার ভাঁজগুলো প্রকট হয়ে উঠেছে। জানলার বাইরে দিয়ে দ্রুত চলে যাওয়া দৃশ্যের দিকে সে তাকিয়ে থাকলেও তার মন পড়ে আছে ওই পুরনো বাড়ির ঠাকুর ঘরে। এক সময় আমি বলে উঠলাম, আচ্ছা তুমিও কি মনে করছো যে কাজের লোকটাই ওই কাজ করেছে? কিন্তু তার সাথে যদি অন্য কেউ জড়িয়ে থাকে, তাহলে তাকে খুঁজে বার করবে কি করে? ব্যোমকেশ অন্য মনস্কের মতো আমায় বলে উঠল, সদাশিবের চোখের তলায় সামান্য কালি রয়েছে। তুমি সেটা দেখেছিলে? অভিনয় করার ক্লান্তি নাকি অন্য কোনো দুশ্চিন্তা, যেটা ওই যুবককে রাতে ঘুমোতে দিচ্ছে না? ওর চোখের দৃষ্টি বড়ই চঞ্চল। এমন একটা অদ্ভুত প্রশ্ন। আমি হ্যাঁ না কিছুই বলতে পারলাম না, কারণ তার মুখের দিকে আমি ঠিক সেভাবে তাকিয়ে দেখিনি যেভাবে তাকালে তার চোখের তলায় কালি দেখা যায়। আমি মনে মনে ব্যাপারটা ভাবার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই নিশ্চিন্ত হতে পারলাম না। তাই মুখ বন্ধ করে রইলাম।
সেদিন বিকেলে ব্যোমকেশের সাথে ভবানীশঙ্কর বাবুর ভাইয়ের টেলিফোনে বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো। টেলিফোন রেখে ও চেয়ারে এসে বসে বলল, ভবানী শঙ্করবাবুর ভাই যামিনী শঙ্করবাবু সুগন্ধি ব্যবহার করেন, তবে এই মুহূর্তে মূর্তির দাম কত হতে পারে সে ব্যাপারে তিনি কিছুই বলতে পারলেন না। আর ওই বাড়িতে একমাত্র ব্যক্তি যামিনী শঙ্করবাবু যিনি মনে করেন ওই কাজের লোকটি মূর্তির ব্যাপারে কিছুই জানেন না। তবে তার খুনটা কিভাবে হয়েছে সে ব্যাপারে ভদ্রলোক নিশ্চিন্ত নন। যামিনীবাবুর গলার স্বরে এক অদ্ভুত নির্লিপ্ততা ছিল। মনে হলো মূর্তির চেয়েও যেন অন্য কোনো বিষয় তাকে বেশি ভাবাচ্ছে। কিন্তু তুমি তো নিশ্চিতভাবে বললে যে কাজের লোকটা এটা করেছে। ব্যোমকেশ কেমন যেন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, তাই বলেছি নাকি? আচ্ছা, যদি বলে থাকি তাহলে সেটা হতেও পারে। কখনো কখনো নিজেকে ভুল প্রমাণ করার মধ্যেও সত্যের সন্ধান পাওয়া যায়। সত্য কোনো একমুখী রাস্তা নয় বন্ধু। তুমি কি ভাবছো বলো তো? কাজের লোকটি যদি এই কাজটা করে থাকে তাহলে সেক্ষেত্রে বাইরের কোনো লোকের সাহায্য প্রয়োজন, কারণ সে নিজে বাইরের বাজারে অত দামি মূর্তি বিক্রি করতে পারবে না। কিন্তু ভবানী শঙ্করবাবু বলেছেন কাজের লোকদের সাথে কেউ দেখা করতে আসতো না। এই শহরে সে একাই থাকতো। তার গ্রামের বাড়িতে লোকজন রয়েছে, তবে তাদের সাথে এই লোকটির খুব একটা দেখা সাক্ষাৎ হতো না। আর সব থেকে বড় যে প্রশ্নটা রয়েছে সেটা হলো ওই মূর্তিটা পেলে সব থেকে বেশি লাভবান কে হতো, অপরাধের বেনিফিশিয়ারি কে, সেটা খুঁজে বের করলেই আসল শয়তানকে চেনা যায়। সেদিক দিয়ে দেখতে গেলে তো যামিনী শঙ্কর বাবু স্ত্রীকে সন্দেহের তালিকা থেকে বাদ দিতে হয়। তারপর বাকি তিনজনই সন্দেহের তালিকায় থাকে, এমনকি কাজের লোকটা। সন্দেহের তালিকাটা বড্ড বড় হয়ে গেছে। এখান থেকে যে কোনো একজনকে সন্দেহ করে খুঁজে বার করাটা সহজ কাজ নয়। তাছাড়া খুনের এতদিন পরে আমরা কোনো চিহ্নই খুঁজে পাবো না। খুনের দিন ওই ঘরের দরজা খোলা হয়েছিল, তারপরে দরজাটা বন্ধ ছিল। পুলিশ অফিসারের সাথে আরও একবার কথা বলা প্রয়োজন। আমাদের কাছে সময় কম। স্মৃতির ধুলো জমার আগেই আমাদের এই কুয়াশা সরাতে হবে। এরপরে প্রায় 2 দিন একভাবে কেটে গেল। তৃতীয় দিন দুপুরে খাবার টেবিলে বসে বৌঠান বলল, কি গো, কিছু জানতে পারলে ওই কেসটার ব্যাপারে? তোমাদের এই রহস্যের চক্করে তোমাদের তো খাওয়া দাওয়াই ভুলে যাওয়ার জোগাড় গো। কি বুঝলে সত্যান্বেষী বাবু? ব্যোমকেশ খেতে খেতে উত্তর দিল, কোন কেসের ব্যাপারে বলো তো? আরে কাল দুপুরে আমি বৌঠানকে ওই কেসটার ব্যাপারে বলেছিলাম, তাই বৌঠান হয়তো ওটার ব্যাপারে জানতে চাইছে যে কিছু জানতে পারলে কিনা কেসের ব্যাপারে। বৌঠান মাথা নাড়িয়ে সম্মতি জানাতে ব্যোমকেশ বলল, সন্দেহের তালিকাটা ছোট হয়ে এসেছে, তবে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না আসল অপরাধীকে। তার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। কয়েকটা ব্যাপার আমি খোঁজখবর নিয়েছি, সেটা জানতে পারলেই আশা করছি কোনো একটা সূত্র আমরা পেয়ে যাব। মাঝে মাঝে বড় শিকার ধরতে হলে টোপ ফেলে শান্ত হয়ে বসে থাকতে হয়। তা সন্দেহের তালিকা থেকে বাদ গেল কে কে? হ্যাঁ, সন্দেহের তালিকা থেকে বাদ গেল ওই কাজের লোকটি এবং যামিনীবাবুর স্ত্রী। এরা দুজন এই চুরির সাথে জড়িত নয়। যদি জড়িত থাকে তাহলে প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবে। বাকি তিনজন এখনও সন্দেহের তালিকায় রয়েছে। তবে এদের মধ্যে যে কোনো একজনই কাজটা করেছে। তবে খুন যে করেছে আর মূর্তি চুরি যে করেছে দুজন যে একই মানুষ এ কথা কিন্তু আমি এখনও বলতে পারি না। হয়তো এখানে দুটো সমান্তরাল অপরাধ ঘটেছে। চোর আর খুনি হয়তো এক নয়, কিন্তু তারা একে অপরের পরিপূরক। ব্যোমকেশের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তাহলে ও কি সন্দেহ করছে দুটো অপরাধ দুজন করেছে? একজন মূর্তিটা বদলে দিয়েছে আর অন্যজন খুনটা করেছে। কিন্তু তাহলেও তার পেছনে তো একটা মোটিভ থাকবে। মূর্তি চুরি করার পেছনে না হয় মোটিভ রয়েছে মানলাম, কিন্তু খুনের পেছনে কি মোটিভ রয়েছে তাহলে? তাহলে কি কাজের লোকটি এমন কিছু জানতে পেরেছিল যেটা তার জানার কথা নয়? আমার মনের ভেতরে হাজারো প্রশ্ন ডানা ঝাপটাতে লাগলো। খুনের রহস্য আর মূর্তির জাদুকরি বদল কি তবে দুই আলাদা গল্পের পরিণতি? মনে মনে এসব ভাবতে ভাবতে খাওয়া শেষ করলাম। পরদিন সকালে ব্যোমকেশের সাথে বেরিয়ে পড়লাম।
থানায় যে অফিসার ভবানী শঙ্কর বাবুর বাড়ির কাজের লোকটির খুনের ব্যাপারটা তদন্ত করছিলেন তার সাথেই আমরা দেখা করলাম। থানায় বেশ কিছুক্ষণ বসে থাকার পর অফিসার আমাদের সঙ্গে কথা বললেন। আমার বন্ধুটি এবার সোজাসুজি তাকে প্রশ্ন করল, খুনের ব্যাপারটাই আপনাদের কাকে সন্দেহ হয়? আইনের চোখ দিয়ে দেখলে এই খুনের মোটিভটা ঠিক কোথায় ঠেকেছে? দেখুন, বাড়ির দরজাটা খোলা ছিল, তা থেকে অনুমান করা যায় খুনি বাইরে থেকে এসেছিল। তবে সেক্ষেত্রে একটা সমস্যা ছিল, সেটা হলো বাড়ির লোক জানিয়েছে তারা দরজা বন্ধ করে ঘুমাতো। এই কাজটা কাজের লোকটি করতো, তাই রাতের বেলা দরজা যদি খোলা থাকে সেটাও কাজের লোকের দ্বারাই হয়েছে। আর যদি সে দরজা খুলে কাউকে ঘরে ঢুকতে দেয় তাহলেও সেক্ষেত্রে দোষটা কার? এখন জানতে পারছি যে একটা মূর্তি নাকি চুরি গেছে। তা যদি মূর্তিটা চুরি করে চোর বাইরে কোথাও যায় আর সে সময় কাজের লোকটির সাথে তার কোনো ঝামেলা হয়, সেক্ষেত্রে কিন্তু কেসটা সহজ হয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় না ব্যাপারটা ওভাবে হয়েছে। 70 বছরের এক বুড়োকে স্রেফ গলা টিপে মারার জন্য বাইরের প্রফেশনাল খুনি কেন আসবে, যদি না বড় কোনো স্বার্থ জড়িত থাকে? কেন, আপনি কি সন্দেহ করছেন? দেখুন, রাতের বেলা যদি কেউ বাইরে থেকে ভেতরে আসে সেক্ষেত্রেও ঘরের কেউ না কেউ ব্যাপারটা বুঝতে পারত। আর যদি কেউ দোতলায় গিয়ে ঠাকুর ঘর থেকে মূর্তি বদল করে তারও একটা সময় লাগবে। সেই সময় কেউ না কেউ কোনো শব্দ তো শুনে থাকবে। আর বাইরে থেকে কেউ এসে উপরে উঠে ঠাকুর ঘরের মূর্তি বদল করে একটা খুন করে বেরিয়ে যাবে, এটা তো সহজ কাজ নয়। সব থেকে বড় কথা, কাজের লোকটি চিৎকার করলো না কেন? ঘরে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই ব্যোমকেশবাবু। মনে হয় হরেন লোকটা খুনিকে চিনেও চিনতে পারেনি। এই একটা জায়গাতেই আমারও খটকা থেকে যাচ্ছে। অপরাধী কাজের লোকটির পরিচিত কেউ, তাই সে বুঝতে পারেনি অপরাধী তাকে খুন করার উদ্দেশ্যে এসেছে। সেটাই আমার মনে হয়, কাজের লোকটি যদি মূর্তি চুরির পেছনে থাকে তাহলে তার সাথে বাইরের কোনো লোকের একটা সম্পর্ক রয়েছে। কারণ এমন একটা মূর্তি বাইরের বাজারে বিক্রি করা তার কাজ নয়। আমরা আপনার কথায় মূর্তিটা খোঁজার চেষ্টা করছি, আশা করছি মূর্তিটা খুঁজে পেয়ে যাব। আর পেয়ে গেলে কেসটা সহজ হয়ে যাবে। আপনারা যখন সকালে মৃতদেহ দেখতে গিয়েছিলেন তখন সেই ঘরে কি কোনো গন্ধ পেয়েছিলেন? গন্ধ কিছু মনে পড়ছে না, তবে হ্যাঁ, মৃতদেহের শরীরে কিন্তু একটা গন্ধ ছিল, কোনো একটা সুগন্ধির গন্ধ। তবে একজন কাজের লোকের শরীরে এমন একটা সুগন্ধির গন্ধ থাকে কি করে, সেটা নিয়ে আমি একটু চিন্তিত হয়েছিলাম বটে, তবে ব্যাপারটা নিয়ে খুব একটা ভাবিনি। কেন বলুন তো, আপনি কি ধারণা করছেন? আমি ভেবেছিলাম হয়তো কোনো ধূপকাঠির গন্ধ, কিন্তু ওটা ছিল অন্য কিছু। ব্যোমকেশ বেশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আপনি চোরা বাজারে মূর্তিটা যেমন খোঁজার চেষ্টা করছেন তেমন করে যান, তবে সাথে সাথে আপনাকে আরও একটা কাজ করতে হবে। আপনাকে ভবানী শঙ্কর বাবু কিংবা যামিনী শঙ্কর বাবুর টেলিফোনে ফোন করে তাদের একটা কথা জানাতে হবে। তাদের জানাতে হবে যেদিন রাত্রে খুনটা হয়েছিল সেদিন ওই ঘরে খুনি একটা জিনিস ফেলে গিয়েছে। আপনাকে প্রথমেই জেনে নিতে হবে ওই ঘরটা তারপরে আর খোলা হয়েছে কিনা। যদি খোলা না হয়ে থাকে তাহলে যেন আর খোলা না হয়। আপনি কাল সকালে গিয়ে একবার জিনিসটা নিয়ে আসবেন। ওই জিনিসটা পেয়ে গেলে খুনিকে ধরতে আপনার সুবিধা হবে বলে আশা করছি। এই কাজটা আপনি করতে পারবেন? অফিসার ব্যোমকেশের কথায় অবাক হয়ে গিয়েছিলেন, এমনকি আমিও অবাক হয়েছিলাম। অফিসার প্রশ্ন করলেন, কিন্তু আমরা তো ওই ঘরে তেমন কিছু পাইনি, তাহলে এ কথা কেন? অপরাধীকে ধরতে গেলে মাঝে মাঝে অপরাধীর মস্তিষ্কের সাথে খেলাধুলা করা দরকার। আমি আপনাকে সেটাই করতে বলছি। তবে এই কাজটা করলে আশা করি কোনো একটা সুবিধা হবে। আপনি একটা কাজ করবেন, ভবানী শঙ্কর বাবুকে এই কথাটা বলবেন, আরও একটা কথা বলবেন। ব্যোমকেশকে ছাড়া আমি থানা থেকে ফিরে গেলাম। ও যে অপরাধীর জন্য একটা ফাঁদ পাতার চেষ্টা করছে সেটা আমি বুঝতে পেরেছিলাম। তবে এর মধ্যে মূর্তিটা খুঁজে পাওয়া গেলে আমাদের কাছে কেসটা সহজ হয়ে যাবে। আরও একটা ব্যাপার ছিল, ওই নকল মূর্তিটাও সোনার তৈরি ছিল। তাই এমন একটা মূর্তি যে কোথা থেকে তৈরি করা হয়েছে সে ব্যাপারটাই খোঁজ নিলে এবং কে তৈরি করেছে সেটা খোঁজ নিলেও একটা ধারণা পাওয়া যাবে।
সে কাজটাও ব্যোমকেশের কথায় পুলিশ করে চলেছিল। তবে এর মধ্যেই প্রমাণ হয়ে গিয়েছিল মূর্তিটা আসলে পুরোপুরি সোনার নয়, তাতে বেশিরভাগ খাদ রয়েছে, আর সেই কারণে মূর্তির ওজন সামান্য কম। কেসটা ক্রমে জটিল হয়ে আসছিল। আমি বুঝতে পারছিলাম না ও আসলে কাকে সন্দেহ করছে। তবে সে যে কিছু একটা অনুমান করেছে সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছিল। আমার বন্ধুটি যখন গভীরভাবে কোনো কিছু নিয়ে চিন্তা করে তখন তার মুখে চিন্তার ছাপ পড়ে, আর যখন সে কিছু একটা অনুমান করতে পারে তখন তার মুখে চিন্তার সাথে সাথে একটা রহস্যময় হাসি দেখা যায়, আর সেটাই তার মুখে দেখা যাচ্ছিল। ও পরদিন সকালের অপেক্ষা করতে লাগলো কোনো একটা খবর পাওয়ার জন্য। খবরটা এলো বেশ দুপুরের দিকে থানা থেকে। সেই অফিসার টেলিফোন করে জানিয়েছিলেন গোটা ব্যাপারটা। তার কথায় আমরা একটু পরে বেরিয়ে পড়লাম থানার উদ্দেশ্যে। ততক্ষণে আসল অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অন্যান্য প্রমাণ পাওয়া গেছে। আমরা থানায় অফিসারের উল্টো দিকে চেয়ারে বসে রয়েছি। অফিসার বোধহয় কোনো একটা কাজ করছিলেন। সেটা শেষ করে এবং ওর দিকে তাকিয়ে বললেন, কিন্তু আপনি ঠিক কখন সন্দেহ করলেন বলুন তো যে সদাশিব এই কাজটা করেছেন? প্রথমেই আমি যেদিন ওই ঘরে যাই সেদিন ওই ঘরে সুগন্ধির একটা সামান্য গন্ধ ছিল। তবে সেই গন্ধটা গোটা বাড়ির আশেপাশেই ছিল, তাই ব্যাপারটা আমায় তেমনভাবে ভাবাতে পারেনি। কিন্তু ওই ঘরে গন্ধটা একটু অন্য রকম ছিল। ঘরের দরজা বন্ধ থাকায় দরজা খুলতেই গন্ধটা যেন ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিল। গায়ে সুগন্ধি মেখে কেউ যদি খুব বেশিক্ষণ ওই ঘরের মধ্যে থাকে তাহলে এমন গন্ধ হয়। তবে ব্যাপারটা অন্য কারণেও হতে পারত, কারণ সেদিন মৃতদেহ বার করার সময় অনেকেই এই ঘরে উপস্থিত ছিলেন, তাদের গায়ের গন্ধ হতে পারে। কিন্তু আপনি যখন আমায় বললেন যে আপনিও গন্ধটা মৃতদেহের শরীর থেকে পেয়েছেন, তখনই আমি ব্যাপারটা কিছুটা বুঝতে পারি। এমন কেউ খুনটা করেছে যার গায়ের সুগন্ধি লাগানো ছিল, হাতে প্লাস্টিক জাতীয় কিছু কিংবা কাপড় জড়িয়ে খুনটা করা হয়েছে যাতে হাতের ছাপ না আসে, আর খুনির শরীরে সুগন্ধি মাখানো ছিল, তাই তার শরীরের সুগন্ধি মৃতদেহের গায়ে লেগে গেছে। ওই বাড়িতে মাত্র দুজন সুগন্ধি ব্যবহার করে, একজন যামিনী শঙ্করবাবু আর অন্যজন সদাশিব। যামিনী শঙ্করবাবুর ব্যাপারে খোঁজ নিয়ে দেখি তার ব্যবসাপত্র বেশ ভালোভাবেই চলছে, আর তার অতীতে কোনো খারাপ রেকর্ড নেই। সেক্ষেত্রে তার পরিবারের সম্পত্তি তিনি চুরি করতে যাবেন কেন? সেক্ষেত্রে সেই জিনিসটার উপর তার এবং তার ভাইয়ের সমান অধিকার রয়েছে। তাদের সম্পত্তি নিয়ে কখনো কোনো ঝামেলা হয়নি। সেক্ষেত্রে অন্য কোনো কারণ ছাড়া তার এই কাজ করা অসম্ভব। এরপরে রইল খুনের ব্যাপারটা। সেক্ষেত্রে একটা মোটিভ থাকা দরকার। সদাশিব অভিনয় করত, থিয়েটারের দলের সাথে কাজ করত, তবে যে কোনো নতুন সিনেমা কিংবা চলচ্চিত্র করার জন্য তার অনেক টাকার প্রয়োজন হতো। এই ব্যাপারে আমি ভবানী শঙ্করবাবু এমনকি কামিনী দেবীর সাথে টেলিফোনে কথা বলেছি। সদাশিবকে তার বাবা খুব বেশি টাকা পয়সা দিতেন না, এমনকি তার অভিনয় নিয়ে কাজ করাও তাদের পছন্দ ছিল না। যামিনী শঙ্করবাবু চাইতেন যে যেন তার ব্যবসাপত্র দেখে। এছাড়াও সদাশিবের বাইরে অনেক খারাপ নেশা হয়েছিল। নেশা করা ছাড়া আরও অনেক কিছু খারাপ অভ্যাস সদাশিবের ছিল, যেগুলো আমি এই মুহূর্তে বলতে চাইছি না। সেই কারণে তার অনেক ধার হয়ে গিয়েছিল। সেই ধার মেটাতে না পারলে তার সমস্যা হতে পারত। এমনকি তার বাবা ব্যাপারটা জানতে পারলে হয়তো তাকে ত্যায্যপুত্র করত। এই ব্যাপারটা জানতেন সদাশিবের মা কামিনী দেবী, কিন্তু কারো কিছু করার নেই। এমন অবস্থায় ওই মূর্তিটা সরাতে পারলে সেটা বিক্রি করে যা টাকা পাওয়া যাবে তাতে সরাসরি তার সমস্ত ধার শোধ করতে পারবে, এমনকি নিজের অভিনয় নিয়ে কিছু একটা ব্যবস্থা করতে পারবে। তাই এক্ষেত্রে তার চুরির মোটিভ ছিল বেশ শক্তপোক্ত। এমন মোটিভ ভবানী শঙ্করবাবু কিংবা কামিনী দেবীর ছিল না। আমার মনে হয় মূর্তিটা সে নিজেই বদল করেছিল। তবে সেই সময় কোনোভাবে ব্যাপারটা কাজের লোকটি দেখে ফেলেছিল কিংবা সে কিছু আন্দাজ করতে পেরেছিল, তাই সে ব্যাপারটা যামিনী শঙ্করবাবুকে বলে দেওয়ার কথা ভেবেছিল। আর সেদিন রাত্রে সদাশিব তাকে বোঝানোর জন্যই তার ঘরে গিয়েছিল সরাসরি। চোখের তলায় কালি দেখে আমি বুঝতে পারি সে অনেক রাত পর্যন্ত জেগে থাকে। আর কামিনী দেবীও আমাকে সে কথাই বলেছিলেন। অথচ সেদিন রাতে যদি বাইরে থেকে কেউ আসে তাহলে দরজায় কড়া নাড়ার শব্দ সে শুনতে পেল না কেন? অর্থাৎ সে মিথ্যে কথা বলছে। কিন্তু আপনি নিশ্চিত হলেন কি করে? যদি আমি টেলিফোন করে জানাই ওই ঘরে কিছু একটা রয়েছে যেটা থেকে খুনিকে ধরা যায়, তাহলে খুনি সরাসরি
ওই ঘরেই ঢুকবে? অপরাধী যতই বুদ্ধি খাটিয়ে সুষ্ঠুভাবে তার অপরাধ করুক না কেন, একটা ভয় তার মনে থেকেই যায়। সদাশিব বলেছিল ওই মূর্তিটার দাম 50,000-এর বেশি হবে, যেখানে ভবানী শঙ্কর বাবু কিংবা চামিনী বাবু যারা ব্যবসাপত্র নিয়ে রয়েছেন তারাও কিন্তু এই মূর্তিটার সঠিক দাম কিংবা অনুমান বলতে পারবেন না হয়তো। সে বলতে পেরেছিল কারণ সে সেটা জানতো। তাই প্রথম দিন তার মুখে মূর্তির দামের কথাটা শুনে আমার একটু খটকা লাগলেও সন্দেহটা তখন করিনি। সেটা করেছিলাম আরও পরে, ওই সুগন্ধির ব্যাপারটা জানার পরে। আর তারপরেই মনে হলো এমন একটা ব্যবস্থা করলে সে রাতের বেলা ওই ঘরে আসবে, আর তখনই ব্যাপারটা দেখা যাবে। মূর্তিটা যে চোরা বাজারে বিক্রি করতে গিয়েছিল তার খবরটা তো আপনি পেয়েছেন। তাকে একটু ভালোভাবে জেরা করলেই সদাশিবের কথাই সে বলবে। আর তাছাড়া যে দোকান থেকে মূর্তিটা বানানো হয়েছে সেই দোকানেও সদাশিব নিজে গেছে বলে মনে হয় না। শহরের বিভিন্ন সোনার দোকানে কিংবা আশেপাশের শহরগুলোতে খোঁজ নিয়ে দেখতে থাকলে আমি নিশ্চিতভাবে বলতে পারি এমন কিছু একটা বেরিয়ে আসবে যাতে প্রমাণ হবে সদাশিবের ওই থিয়েটারের লোকেরা এই চুরিতে জড়িত আছে। সদাশিব একাই সমস্ত কাজ করবে না। সত্যি ব্যোমকেশ বাবু, আমরা যে অনুমান করতে পারিনি সে কথা বলবো না, কিন্তু আপনার মতো এভাবে ব্যাপারটা ভেবে দেখি। আপনি না থাকলে কেসটা হয়তো আরো কিছুদিন চলতো, তারপর কেসটা চাপা পড়ে যেত, অপরাধী শাস্তিও পেত না আর মূর্তিটাও বেরিয়ে আসতো না। এমন কোনো ব্যাপার নয়। পুলিশের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। পুলিশ করতে পারে না এমন কিছু নেই। আমরা একটা কেস নিয়ে সেই কেসটার পেছনেই পড়ে থাকি। তবে আপনাদের মাথার উপর অনেক কাজ, আপনাদের সমস্ত কিছু ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করতে হয়। তাই একটা ব্যাপারেই বেশি সময় দিতে আপনারা পারেন না। এটাই আপনাদের আর আমার মধ্যে পার্থক্য। তাহলে এবার চলি। ব্যোমকেশ উঠে দাঁড়াতেই আমিও বেরিয়ে এলাম। পথে নেমে ওকে বললাম, তুমি এই কারণেই সেদিন ভবানী শঙ্কর বাবুকে জিজ্ঞাসা করেছিলে তাই না, যে এ বাড়িতে কে কে সুগন্ধি ব্যবহার করে? ব্যোমকেশ হাসল, কথা উত্তর দিল না। তার বদলে বলল, আমার কিন্তু একটা কথা মনে হয়, আমার মনে হয় এই গোটা ব্যাপারটা কামিনী দেবী কিছুটা হলেও জানতেন। ওই তিনি কখনোই চাননি তার নিজের ছেলে শাস্তি পাক। তাই হয়তো তিনি ব্যাপারটা আমাদের কাছ থেকে লুকিয়ে গেছেন। এখন তাকে একবার জেরা করলে মনে হয় তিনিও ব্যাপারটা স্বীকার করবেন। তবে এখন আর তার প্রয়োজন নেই। সরাসরি ব্যাপারটা আগে আদালত পর্যন্ত গড়াক, তারপর না হয় ভাবা যাবে। ব্যোমকেশ আর কোনো কথা বলল না। আমরা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে ফিরতে লাগলাম। বাড়িতে এসে জানতে পারলাম কেউ একজন টেলিফোন করেছিল ওর সাথে কথা বলার জন্য। তিনি আবার সন্ধ্যের দিকে টেলিফোন করবেন বলে জানিয়েছেন। আমি কিছুই বললাম না, তবে মনে মনে একটা কথা ভাবলাম, একটা কেস শেষ হতে না হতে আরও একটা কেস কি অপেক্ষা করছে? আর তাহলে এবার সমস্যা কোথায়? আমাদের হাত গুটিয়ে বসে থাকতে হবে না, আর এই আর কি।